আপনারাই তো পিছিয়ে রেখেছেন। বড় ধরনের চ্যালেঞ্জ মনে করছেন কিনা আপনারা? হ্যাঁ, এটা কি জিনিস খায় না পিন্ধে? মানে নেপাল, শ্রীলঙ্কা পারল, আমরা পারলাম না? উই ফেইলড দেম অ্যাকচুয়ালি। তারাই কি সারেন্ডার করল না? আমাকে একটা ট্রমা দিচ্ছিল রীতিমতো, সেই রাজনৈতিক কৌশলটা কি আপনাদের? যে এই জায়গাটা পুরাই খালি। মানে তারা কারা আসলে? জামাত শিবিরের কিন্তু এই ক্যাম্পেইনটা খুব স্ট্রং। কিন্তু আপনার ক্ষতি করার যদি কেউ চেষ্টা করে? আই ওয়ান্ট টু মিট দ্যাট ডিপ স্টেট। বাংলাদেশের রাজনীতির ময়দানে যুক্ত হল নতুন আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার নাম অল্টারনেটিভস। সাবেক তথ্য উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাহফুজ আলম সহ আরও অনেক চেনা মুখ, তার মধ্যে আছেন এনসিপি থেকে পদত্যাগ করা জুলাইয়ের খুবই জনপ্রিয় মুখ তাজনুবা জাবিন সহ আরও অনেকে। কি এই অল্টারনেটিভসের লক্ষ্য এবং উদ্দেশ্য, কিভাবে তারা রাজনীতিতে অন্তর্ভুক্ত হবে, তাই নিয়ে আলোচনা করার জন্য কথা চলুক পডকাস্টে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাজনুবা জামিনকে। তাজনুবা, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। আপনার সাথে লাস্ট যখন এই কথা চলুকে কথা বলেছিলাম, তখন আপনি বলেছিলেন আপনি যুক্ত হবেন কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে। তখন যদিও খোলাসা করেননি, আমি ধারণা করতে চাই তখন থেকেই নিশ্চয়ই পরিকল্পনাটা চলছিল। এই অল্টারনেটিভসটার কাজ কি? আমরা জুলাইয়ের সময় শুনেছি, একটা প্রশ্ন ছিল যে শেখ হাসিনা চলে গেলে তার বিকল্প কি? তখন একটা স্লোগান ছিল আমরাই বিকল্প। এই অল্টারনেটিভস কি সেই বিকল্প? জুলাইয়ের বিকল্প মানে আমি যখন এখন পিছন ফিরে তাকাই, আমরা কেন বলেছিলাম আমি কে তুমি কে বিকল্প বিকল্প? বিকল্পটা আসলে শুধু হাসিনার চলে যাওয়ার পর আমরা মানে হাসিনার পরিপ্রেক্ষিতে, হাসিনার এগেনস্টে, আওয়ামীর এগেনস্টে বিকল্প হওয়া না। বাংলাদেশের পুরো রাজনৈতিক শক্তি বলেন বা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা বলেন, একদম অনেক দিন জন্মের পর থেকে দুইটা দলের হাতে ছিল। বাই টার্ন একজনের পর একজন এসেছে। আমার কাছে মনে হয় আমি যখন এখন পিছনে ফিরে তাকাই, ওই বিকল্পটা আসলে এই সবগুলোর বিকল্প হওয়া, মানে পরিপ্রেক্ষিতে একটা কোনো স্পেসিফিক না। এই যে দ্বিদলীয় ধারা, এবং কেন মানুষ এই দুইটা দল ছাড়া আরেকজনের অভাব বোধ করছিল তখন, আমি জুলাইয়ের কথা বলছি, এবং এর পরবর্তী সময়ে। কারণ এই দুইটা দলের কাছে রাষ্ট্র যতদিন, যত বছর, যতগুলো দশক ছিল, আমরা কিন্তু আমরা যে বলি না পরিবর্তন আসে নাই, কোনো পরিবর্তন কেন আসে নাই? এই দুইটা দলই গিয়ে আলটিমেটলি একই কাজ করেছে। ভাষা হয়তো পরিবর্তন করেছে, করার ধরন হয়তো পরিবর্তন করেছে, প্রক্রিয়া হয়তো পরিবর্তন করেছে, তাদের আসলে ওই একই কাজটা করেছে। কখনোই সেটা জনগণের মুখে জনগণের জন্য, কিন্তু কাজে হয়েছে নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে। মানে ক্ষমতাটা সবসময় এই দুইটা দলের কাছে কুক্ষিগত ছিল বাংলাদেশে। এবং এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে গত 50 বছরে? অর্থনৈতিক বৈষম্য অনেক বেড়েছে। সব জায়গায় আপনার হচ্ছে নিজের মেধার থেকে, নিজের যোগ্যতা থেকে, নিজের দক্ষতা থেকে ওই দলীয় পরিচয়, মানে আপনি যতটাই যোগ্য হন না কেন, আপনাকে একটা রাজনৈতিক দলের একটা প্রভাবশালী বা একটা ক্ষমতাবান একটা আমব্রেলার আশ্রয় হতে হবে আপনার যোগ্যতাটুকু প্রকাশ করার জন্য। আমি সেটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, সবখানে আসলে। আরেকটা হচ্ছে নারীদের কোনো পরিবর্তন হয় নাই। ধনীরা অনেক ধনী হয়েছে, গরিবরা আরও গরিব হয়েছে। আপনি একটা বাংলাদেশে এতগুলা বিশ্ববিদ্যালয়, এতগুলা মেধাবী ছাত্রছাত্রী, এতগুলা মানুষ বের হয়ে তাদের মেধাটা চর্চা করার কোনো জায়গা নাই, সরকার সেটা তৈরি করে নাই। আবাসন সংকট, পরিবহন সংকট, পরিবেশের এই অবস্থা, মানে আমি বলতে চাচ্ছি যে এই 54 বছর বা 50 বছর যাদের হাতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এটা কখনোই মানুষমুখী হয় নাই, আমরা পিছিয়েছি। সো ওই এতদিন পরে যখন জুলাই গণ অভ্যুত্থান হলো, এরপরে এবং এর মাঝে কি হয়েছে, পুরো জেনারেশন চেঞ্জ হয়েছে। দুনিয়া অনেক মানে অনেক এগিয়ে গেছে, তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, মানুষের চিন্তায় অনেক পরিবর্তন এসেছে। মানে আমার বাবা মা বা যেভাবে চিন্তা করতো, আমি আপনি কিন্তু এভাবে চিন্তা করি না, আমরা অনেক আগানো চিন্তা করি। পুরো বিশ্বকে আমরা দেখে একটা জেনারেশন বড় হয়েছে। সো তারা দেখছে যে বাইরের দেশগুলো এগিয়ে যাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে, গভর্নেন্স সামনের দিকে আগাচ্ছে, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সামনের দিকে আগাচ্ছে, কিন্তু আমার দেশ কেন এরকম হচ্ছে? আমার দেশ কেন সেই গরিবে হালতে রয়ে গেছে? গরিবে হালতে, সেটা আমি অর্থনৈতিক না, সব দিক থেকে একদম মোরালিও আমরা কেন এরকম দৈন্য একটা জাতিতে পরিণত হচ্ছি? সো এই সব কিছুর বিকল্পই আমার কাছে মনে হয় যে জুলাইয়ের এই যে স্বৈরাচারের পতন, সেটা শুধু হাসিনা বা আওয়ামী লীগের প্রেক্ষিতে না,
সেটা আসলে পুরো বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর প্রেক্ষিতেই মানুষ বিকল্প খুঁজছিল এবং এখনো খুঁজছে। আপনি গত কয়েক মিনিট যে প্রসঙ্গগুলোর অবতারণা করলেন, এইগুলো আমরা ১.৫ বছর আগেই শুনেছি হুম, গণঅভ্যুত্থানের হুম, সময়। হুম, হুম। তাহলে গণঅভ্যুত্থানের যদি আকাঙ্ক্ষা এগুলোই হয়ে থাকে, ১.৫ বছর পর কেন অল্টারনেটিভসকে এটি নিয়ে ভাবতে হচ্ছে? কারণ আমরা জুলাই থেকে যে রাজনৈতিক শক্তিটা বের হয়েছিলাম, এটা দুর্ভাগ্যজনকভাবে আ বা আমাদের পুরনো রাজনৈতিক সংস্কৃতির আগ্রাসনের কারণে সেটা এক ধরনের সারেন্ডার করেছে। সেটা পারে নাই। মানে সেটা সবার হতে পারে। আমরা মুখে বলেছি আমরা বিভাজনের রাজনীতি না করে ঐক্যবদ্ধভাবে জুলাই থেকে আমরা একটা নতুন বিকল্প রাজনৈতিক শক্তি বের হব। কিন্তু আমরা বের হতে গিয়ে দেখেছি আমরা ভাগ হয়ে গেছি। এবং এই ভাগ হওয়াটার দোষটা আমি আসলে জুলাইয়ের শক্তিটাকে দেই না। যতটা না জুলাইয়ের শক্তি তার থেকে পুরনো হচ্ছে আপনি বাংলাদেশের পুরনো যে একটা পলিটিক্যাল কালচার, এখানে আপনি আলাদা হয়ে স্বতন্ত্র হয়ে মাথাচাড়া দিয়ে উঠবেন, এটার জন্য আপনাকে পরিবেশটা দেয়া হবে না, সুযোগটা দেয়া হবে না। কারণ আগে থেকেই আপনি নতুন, সিস্টেম পুরনো রয়ে গেছে। সো সিস্টেমের সাথে খাপ খাওয়াতে গিয়ে আমরা কিন্তু অনেকে একেকজন একেক দিকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমি ব্যক্তি বলছি না, সবাই গোষ্ঠী আকারে আমরা আসলে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সো একটা যে সম্মিলিত শক্তি, যে একটা বিকল্প রাজনৈতিক শক্তি, একটা গণতান্ত্রিক শক্তি যে বের হওয়ার কথা ছিল সেটা বের হতে পারে নাই। এখন অল্টারনেটিভসের দেশ ১.৫ বছর পরে, ১.৫ বছর কিন্তু আমার কাছে মনে হয় না ব্যর্থ, বৃথা। ১.৫ বছর না হলে কিন্তু এই আজকের দিন আসতো না। কারণ এই ১.৫ বছর, এই ১৮ মাসের অভিজ্ঞতাটা কিন্তু খুব সলিড আমি মনে করি। খুবই সলিড। কারণ আমি একটা গণঅভ্যুত্থান, আমরা একটা গণঅভ্যুত্থান পর্যবেক্ষণ করেছি, অংশগ্রহণ করেছি। এটার লুপহোলগুলা দেখেছি এরপরে। এর ব্যর্থতাগুলো কিভাবে পথ হেঁটেছে সেটা দেখেছি। কোথায়, কোথায় আমরা মানুষের কাছে নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করেছে, এই জায়গাগুলো দেখেছে। মানুষ কেন আমাদের উপর বিরক্ত হয়েছে, কোন জায়গায় আমরা মানুষের মন মতো কাজ করতে পারি না, এগুলো আমরা এগুলো যদি আমি মুখে শুনতাম তাহলে একরকম। কিন্তু আপনি যখন ১৮ মাসে এটা আপনি সরজমিনে অভিজ্ঞতা আপনার হবে, তখন কিন্তু আউটকামটা ডিফারেন্ট। সো এখন যে অল্টারনেটিভস, এটা হচ্ছে আমরা একটা চেষ্টা করছি। এবং এই চেষ্টাটাতে যারা শামিল হতে চায়, এখন বাংলাদেশের মানুষের মগজেই নাই। মগজে হচ্ছে যে একটা কাল থাকবে, একটা চরিত্র থাকবে। একজন জিয়াউর রহমান থাকবেন, একজন শেখ মুজিবুর রহমান থাকবেন, একজন খালেদা। এরকম চরিত্রগুলাকে কেন্দ্র করে হচ্ছে একটা দল আবর্তিত হয়। সো আপনার মানুষের মগজ থেকে এটা যে সরাতে, যে একটা অপরিচিত কয়েকজন মানুষের ডাকে যে আপনি একটা রাজনৈতিক শক্তি তৈরি করতে পারেন এবং সেটা জাতীয় পর্যায়ে ইফেক্ট রাখতে পারে, এই এভাবে যে একটা শিফট করা মানুষের মনে এবং মগজে, এই শিফটটা করা কিন্তু আমরা কাজ করছি। এটা কিন্তু হচ্ছে শিফটটা। সেই কাজটা আপনারা কিভাবে করবেন বলে পরিকল্পনা করেছেন? আপনারা এটাকে বলছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম, হুম, রাজনৈতিক দল না হুম, হুম, এখনো পর্যন্ত, আমি যদি ভুল না হুম, করি। ফলে সেই রাজনৈতিক কৌশলটা কি আপনাদের যে আ আপনি যে বললেন পুরনো রাজনৈতিক ব্যবস্থা তার কাছে সারেন্ডার করেছে জুলাইয়ের যে হুম। ভাবনা এবং আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে অল্টারনেটিভস কিভাবে সেই আকাঙ্ক্ষাকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে? আ মানুষের কাছে গিয়ে। আমরা ১৮ মাসে মানুষের কাছে যাইনি। আ আমাদেরকে মানুষ আ আপনাদের মারফতে শুনেছে, পড়েছে, আ সোশ্যাল মিডিয়ায় দেখেছে। আমরা মানুষের সাথে মিশি নাই। আমরা এই যে পুরো বাংলাদেশের এই যে ৬৪টা জেলার কোনায়, কোনায় যে মানুষজন আছে, তাদের কাছে বার্তাটা পৌঁছায় নাই যে একটা রাজনৈতিক শক্তি বের হবে, ঠিক আছে। এই কাজটা কি? কি করবে? কিভাবে করবে? সো আমাদের অল্টারনেটিভস এর, মানে এই যে আমি বললাম না ১৮ মাসের ব্যর্থতা একটা বড় আ শিক্ষা আমাদের এই পথ চলায়। সেটা হচ্ছে আমরা নিজ থেকে আসতে চাই আসলে। নিজের নেতৃত্ব মানুষের উপর চাপিয়ে দিতে চাই না। আমরা মানুষের সাথে মিশতে চাই, মানুষকে আহ্বান জানাতে চাই, মানুষের সাথে যেতে চাই। এবং আমরা যতটুকু অল্টারনেটিভস, আমাদের যে অর্গানাইজিং কমিটি লঞ্চ হয়েছে, সেখানে যারা আছেন, ওই এরা কিন্তু প্রত্যেকেই জোন ভিত্তিক। হুম। এমন না যে যারা আমাদের আইডিয়ার সাথে মিশলো আর নিয়ে নিলাম বা আমরা একসাথে হয়ে গেলাম একটা, এরকম না। আমাদের পরিকল্পনাটাই হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা। আমি এই প্রশ্নটা একটু করতাম। আমি আপনাদের ১৭ জনের সম্ভবত হুম, হুম, ন্যাশনাল হুম, হুম, অর্গানাইজিং হুম। কমিটির সংগঠক আমি দেখলাম আপনাদের প্রেস বার্তায়।
সেইখানে ধরেন আপনি কিংবা মাহফুজ আলম ছাড়া আমি ভূমিকাতেও হুম, বলছিলাম হুম, এই হুম, ২ জনের নাম। আর বাকি কাউকে আমি জানি না, এটা আমার অজ্ঞতা হতে পারে। হুম, বাকি কাউকে আমরা খুব বেশি চিনি হুম, বলে আমারও মনে হয় না। কারণ আমি গণমাধ্যমেও যত সংবাদ দেখেছি তাও সব আপনাকে এবং মাহফুজকে হুম। অ্যাট্রিবিউট করেই করা হয়েছে। ফলে বাকিদেরকে আপনারা কিভাবে সংগঠন মানে একত্র করলেন? এই এ এ তা মানে তারা কারা আসলে? এই যে মানুষ চিনছে না, বাকি ধরেন অচেনা মুখ। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে জরুরি ছিল। অচেনা মুখগুলো। কারণ চেনা মুখ আ এটা আমি একটা ব্রড স্পেকট্রাম এ বলছি। আমি কোনো পারসন ইয়ে করে না। আমার কাছে মনে হয় চেনা মুখ আ আমরা আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছি। এবং এখানে যে অসংখ্য অচেনা মুখ আছে যারা সামনে পরিচিত হবে তাদের কাজ দিয়ে। মানে বাংলাদেশের আসলে এই যে নতুন পরিবর্তন এইসব শব্দ এইসব রাজনীতি করার জন্য অচেনা মুখগুলোকে এক জায়গায় করতে হবে। যারা পরবর্তীতে তাদের কাজ দিয়ে পরিচিত হবে। সো আমরা এটা এরকম খুঁজেছি যে আ আ অনেকে অনেক জায়গায় হয়তো বলছে যে আমরা আগের সংগঠন থেকে চলে আসছি। এরকম কয়েকজন একসাথে হয়েছে। ব্যাপারটা আসলে এরকম না। আমরা সম্পূর্ণ আ একটা নতুনভাবে একটা যাত্রা শুরু করতে চাই এবং এই যে সংগঠকগুলো বিভিন্ন জায়গায় আছে যারা অচেনা, তারা কিন্তু এই আইডিয়াটার সাথে একমত। আমার কিন্তু আপনি ধরেন খুব পপুলার, জনপ্রিয় বা খুব আ চেনা মুখ কাউকে দিয়ে আমি সংগঠন গুছালাম। ওই ঘুরে ফিরে ওই জায়গাটাতেই হবে। মিডিয়া সেন্ট্রিক হবে। আমার এলাকার কাজ, আমার আম স্থানীয় কাজ, ওখান থেকে আমি যেটা শুরুতে বলছিলাম আমরা বটম টু টপ আসতে হুম। চাই, সেটা কিন্তু হবে না। সো আমার কাছে মনে হয় এই যে এটাই আমি এটাকে একটা সাকসেস হিসেবে দেখি যে আমাদের এই কমিটিতে বেশিরভাগ মানুষকে কেউ চেনে না। সো এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইয়ে আছে। আমরা নতুন মানুষ নিয়ে নতুন ভাবে কিন্তু এটা শুরু করছি। আপনারা আপনাদের প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছেন যে নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং নীরবে থাকা সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা। আপনারা এই কয়জন কিভাবে আসলে আমাদের যে হাল হুম, রাজনৈতিক হুম, বাস্তবতা, হুম, হুম, গণঅভ্যুত্থানের হুম, পর হুম, হুম, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের বাস্তবতা ছিল। এখন তো রাজনৈতিক দলগুলো তাদেরও তরুণ সংগঠন হুম। আছে। ফলে আপনারা নতুন করে এইখানে কতটা আত্মবিশ্বাসের সাথে আসলে তৃণমূল পর্যায়ে যুক্ত হতে পারবেন? আত্মবিশ্বাস আসলে ওই জায়গায় যে এই জায়গাটা পুরাই খালি। এখানে কেউ নাই। আপনার কাছে মনে হতে পারে যে এখানে বড়, বড় রাজনৈতিক দল আছে, তাদের যুব সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে। আসলে কেউ নাই। এই জায়গাটা পুরাটাই খালি। জুলাইয়ের পরে আমরা যে রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম, আমাদের যে স্বপ্ন ছিল সবকিছু পরিবর্তন হবে, নতুন হবে, এটা একদম খালি। এখানে যারা আছে তাদের একদল আছে ধর্মের রাজনীতি, আরেক দল আছে এত পুরনো আপনি এখনই দেখেন সব জায়গায় আমার দলীয় লোকজন। সেই মানে সিস্টেমটাই পুরনো। আমি আসলে কোনো দলকে দোষ দিচ্ছি না। আমি বলছি যে তারা সিস্টেম পরিবর্তন করার কোনো লক্ষণ, কোনো সিম্পটমই তারা দেখায় নাই। সরকার গঠনের পরই না। যে জুলাই সনদ নিয়ে আমরা আম এতটা যুদ্ধ করলাম এতগুলা মাস, সেই জুলাই জাস্ট সরকার গঠনের ১ম দিন সেটা থেকে সরে আসলো। যতই তারা বলুক এটা করছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেবে, এভরিথিং। কিন্তু ওখানে কিন্তু আমি কোনো আশার আলো দেখি না যে পরিবর্তনের। এগুলো হচ্ছে কিছু পপুলিস্ট জনপ্রিয় কিছু আম আপনার আম কর্মকাণ্ড করে মানুষকে দেখানো। ইভেন নারী দিবসে যে নারী নিয়ে অনেক কিছু করে ফেলছে প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকারি দল। একদম, একদম মিনিংলেস। আমি কোনোটার অর্থ খুঁজে পাই না। এই যে নারী নিয়ে এত মাতামাতি, আপনি 5% নারী আপনার দল থেকে দিতে পারলেন না। হুম। মাত্র ৫ জন নারীকে আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনি একজন বলিষ্ঠ নারী নেতৃত্ব দেখান যার শরীরে বিএনপির রক্ত নাই। আপনি আরেকদিকে দেখেন ধর্ম নিয়ে যেটা করছে। আমরা যখন বলি ফ্যাসিস্ট আমাদের মাথায় কি কাজ করে? আওয়ামী লীগ। আপনি যা বিশ্বাস করেন সেটা যখন আপনি আরেকজনের উপর চাপিয়ে দিবেন সেটাই ফ্যাসিস্ট। তাই না? যে আপনাকে এটা তুমি বিশ্বাস করো না মানে তুমি খারাপ। তাহলে আপনি যখন বলবেন যে এই আ ধর্মের রাজনীতি বা এই আদর্শের রাজনীতি, নারীদেরকে বাদ দেওয়ার যে রাজনীতি, নিজের গোষ্ঠী, নিজের স্বার্থ হাসিলের যে রাজনীতি, মুনাফিকির যে রাজনীতি এবং এটাকে এই অপরাজনীতিটাকে রাজনীতির নাম দেওয়া যে আমি ছাড়া ইভেন দেখেন আমরা যখন অল্টারনেটিভসটা লঞ্চ হয়, জাস্ট
তারা এটা ওয়েলকামও একটা গোষ্ঠী এটা করতে পারছে না। তারা মনে করছে যে তাদের বিপরীতে আমরা একটা জিনিস লঞ্চ হয়েছি। এই যে এই চিন্তাটাই খারাপ। আপনাকে ওয়েলকাম জানাতে হবে যে আপনি আমার নীতির সমালোচনা করবেন, কিন্তু আমার জন্মকেই আপনি সমালোচনা করছেন কেন? কারণ আমি আপনার সাথে না গিয়ে আমি আলাদা দাঁড়িয়েছি। জাস্ট এটাই হচ্ছে, মানে আমি আপনার সাথে ভিন্ন মত পোষণ করছি, তাহলে আপনি আমাকে আক্রমণ করছেন। এটাই হচ্ছে ফ্যাসিস্ট চিন্তা। তাহলে আপনি যে বললেন যে আমরা কিভাবে আত্মবিশ্বাসটা ওই জায়গায়, যে জায়গাটা পুরাটা খালি। না আমি কারো বিরুদ্ধে রাজনীতি করার জন্য, গতকালই একজন বলছিল যে হয়তো এনসিপির বিরুদ্ধে রাজনীতি করার জন্য আমি এটা করেছি। আমি বলেছি এত ছোট উদ্দেশ্যে আমরা এই কঠিন পথ বেছে নিই নাই। কারো বিরুদ্ধে রাজনীতি করা আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতি হচ্ছে যেই উদ্দেশ্যে আমরা সেই জুলাইয়ের রাস্তায় নেমেছিলাম এবং পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়েছি, সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য চেষ্টা করা। এবং আপনি যখন বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে দেখবেন, আপনি যদি ২০০০ থেকে ২০১০ এবং এর পরবর্তী পত্রিকাগুলো দেখেন, প্রত্যেকটা অকেশন ঘিরে, প্রত্যেকটা দিবস ঘিরে, প্রত্যেকটা ইস্যু ঘিরে কথাগুলা কিন্তু সরকারদের এক। আপনি যদি তারিখটা মুছে দেন, আপনি বুঝবেন না যে এটা কি ২০২৬-এর বলা কথা, না ২০০১ সালে বা ৬ সালে বলা কথা, বা ২০১০ সালে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে কথামালাগুলো একই। বিশ্বাস করে, নারী দিবসের এই কথাগুলো আমাকে একটা ট্রমা দিচ্ছিল রীতিমতো। এমন নেতা বলছিল যে জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী শক্তিগুলো কণ্ঠ ফিরিয়ে আনবে। আরেকজন নেতা বলছেন যে নারীদের মানে নারীরা যদি না আগায়, নারীদেরকে যদি ক্ষমতায়ন না করা হয়, দেশ আগাবে না। আপনারাই তো পিছিয়ে রেখেছেন। যারা বলছে তারাই সবচেয়ে বড় বাধা। তাহলে আমি এটাই বলছি যে ওই যে জায়গাটা, যারা মুখে যা বলবে কাজে সেটাই করবে, ওই জায়গাটা পুরাটা খালি। আমরা ওটা হতে, যেমন এই ১৭ জনের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন আপনারা তো মাত্র ২ জন। আমি এটা নিয়ে আই এম নট অ্যাবসলিউটলি অ্যাশেমড অফ ইট যে মাত্র ১৭ জনের মধ্যে আমরা ২ জন নারী আছি। কেন আপনি এত বড় একটা গণ অভ্যুত্থান ৫ জন নারীকে উঠে আনতে পারে নাই? সেখানে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম ২ জন দিবে না তো, ২ জন খুঁজে পাবে না তো কয়জন? এটাই আমাদের বাংলাদেশের পুরো পলিটিক্যাল স্পেকট্রামের নারীদের অবস্থান এতটুকুই। এই যে আমরা ২ জন যে এসে দাঁড়াতে পেরেছে একটা প্ল্যাটফর্মে, এটাই বাংলাদেশের চিত্র। কারণ বড় বড় রাজনৈতিক দলগুলোর দিকে আপনি তাকান, সো তারা কিন্তু মুখে কিন্তু খুব বলছে যে আমাদের নারীকে আগাতে হবে, আমাদের বৈষম্য কমাতে হবে, অর্থনৈতিক বৈষম্য কমাতে হবে, একে এটা করতে হবে, কৃষকদের জন্য এটা করতে হবে, শ্রমিকদের জন্য এটা করতে হবে, ছাত্রদের জন্য এটা করতে হবে, সব করতে হবে এটা ওই কথাটুকুতেই। কাগজে কলমে কিন্তু আমরা দেখি না। এটা আমরা দেখেছি জুলাই পরবর্তী কোনো রাজনৈতিক দলের কার্যকলাপে, না আমরা এটা জাতীয় নির্বাচনে দেখেছি, না আমরা এটা সরকার গঠনের পর দেখেছি। এই কাজগুলো অল্টারনেটিভস কিভাবে করবে? অল্টারনেটিভস তো ধরেন মানে অল্টারনেটিভসের আর্থিক সংকুলন কিভাবে হবে, কিংবা অল্টারনেটিভস কোনো রাজনৈতিক শক্তিও না এখন, মানে আপনারা সংসদে নাই, আপনারা সরকারে নাই, কিংবা সরকারের সাথে সেই অর্থে কোনো সম্পৃক্ততাও আছে কিনা, আপনারা নিজেদের প্রেশার গ্রুপ মনে করেন কিনা, মানে এই যে একটা জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তৈরি করার আপনাদের যে চেষ্টা, সেটা আপনারা কিভাবে করবেন? সেটা আমরা বলছি না যে আমরা এটা কাল পরশু ১ বছর পর করে ফেলবো। আমাদের যাত্রাটা দীর্ঘ। যে যাত্রাটা আমরা জুলাইয়ের পরে শুরু করেছিলাম, আসলে এই যাত্রাটা এখন আবার নতুন করে শুরু করতে হচ্ছে। সামনে কিন্তু আমাদের পুরো পথটাই আমাদের পড়ে গেছে। যদি আল্লাহ তাআলা হায়াত দেন, তাহলে আপনার নেক্সট ৫ বছর, নেক্সট ১০ বছর পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আস্থা অর্জন করতে হবে। একটা বার যদি মানুষ বুঝে যায় যে এরা যা বলে তাই করার চেষ্টা করে, তা করে না, অন্তত তা করার চেষ্টা করে। বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ রাজনীতিবিদদের যে অন্তত চেষ্টা করে বললেও মানুষের আস্থা পাওয়া যাবে। সো আমরা কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য রাজনীতিতে নেমেছি বা এই প্ল্যাটফর্ম গঠন করেছি। আমি এটা এর আগেও বলেছি, সংসদ সদস্য হওয়া, ক্ষমতায় যাওয়া, সরকারে যাওয়া, আপনি যদি জনগণের জন্য রাজনীতি করেন, ওগুলো অটোমেটিকলি আপনার কাছে হেঁটে আসবে, অটোমেটিকলি। এটা বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দৈন্যতা এতটা তলানিতে, আপনি যদি মানুষের জন্য ভালো কাজ করে দেখাতে পারেন, এভাবে মাইক্রোফোনের সামনে না, বলে না, করে দেখাতে পারেন, ওই সংসদ সদস্য পদ হেঁটে আপনার কাছে আসবে, ক্ষমতা হেঁটে আপনার কাছে। আপনারা দেখেন নেপালে, পাশের দেশে, বিভিন্ন দেশে কিন্তু এই যে চেঞ্জ, ইভেন আমেরিকাতেও
ইভেন নেপাল শ্রীলঙ্কা দুইটাই আমাদের সামনে জলজলে উদাহরণ। একদম বড় উদাহরণ, তাই না? এবং এই যে কে করছে এখানে, এরা এরা কোনো পরিবার থেকে এসে করছে না, এদের কোটি কোটি ফ্যান ফলোয়ার ছিল না, লাখ লাখ ফ্যান ফলোয়ার ছিল না, এদের পিয়ার টিম ছিল না, এদের সংগঠন ছিল না। এই যে আপনি অর্থের কথা বললেন, এটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে বন্যার সময় কিভাবে মানুষ টাকা কেন দিয়েছে? মনে করেছে যে এই ছেলে মেয়েগুলা অনেস্ট। সো ওই আস্থাটা আপনার অর্জন করতে হয়। মানুষের আস্থা অর্জন যদি আপনি করতে পারেন, অর্থ অবশ্যই আসবে। বিশ্বাস করেন, গত 18টা মাসে যেখানে গিয়েছি, যতজন মানুষের সাথে কথা বলেছি, সবাই এই কথাটা বলেছে যে আপনারা টাকার চিন্তা করেন না, আপনারা যদি কাজ করে দেখাতে পারেন। কেন মানুষ ছাত্রদের দুর্নীতি নিয়ে বেশি কথা বলে? এত বড় বড় মানে বিগ শট দুর্নীতিবাজ রেখে 200-250 বিলিয়ন ডলার পাচার হয়েছে তাকে নিয়ে কথা না বলে, ভূমিদস্যুকে নিয়ে যে সাইফুজ্জামান তাকে নিয়ে কথা না বলে কেন ছাত্রদেরকে নিয়ে বেশি মেতে থাকে? কারণ মানুষ জানে ওরা তো পচেই গেছে আগেরগুলা। সো ওরা আশা করে, এই যে তাদের মানে আশাতে যে একটা দাগ পড়ছে, এজন্য তারা কষ্ট থেকে এটা আলোচনা করে। তারা জানে যে এটা কোনো কিছু নয় বড় বড় রাঘব বোয়াল দুর্নীতিবাজদের কাছে। কিন্তু এইগুলো থেকে আপনি যদি আস্থা অর্জন করতে পারেন, তাহলে অর্থ সংকলন হওয়া বা অর্থ আসা, এটা মানে এটা মানুষই এটার ব্যবস্থা করে দিবে। কারণ আমি এটা এ কারণে বলছি, এটা আমি থিওরিটিক্যালি বলছি না, এটার উদাহরণ আছে বাংলাদেশে। এই বন্যার সময় তো আপনি দেখেছেন। সো এটা সিম্পলি মানুষ আস্থা মানে কনভিন্স ছিল দেখে লাইনে দাঁড়িয়ে টাকা ডোনেট করেছে। অল্টারনেটিভস কার ব্রেন চাইল্ড, আপনার, মাহফুজের, নাকি আমি জানি না এটা আপনি স্পষ্ট করে বলবেন কিনা। মানে আপনারা যারা ন্যাশনাল অর্গানাইজিং কমিটিতে আছেন, মানে এটা নিশ্চয়ই ওভারনাইট হঠাৎ করে আপনারা একটা চা খেতে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেননি। ফলে এইটা শুরুর গল্পটা একটু শুনতে চাই। শুরুর গল্প আসলে খুব বেশি কমপ্লিকেটেড না। বলতে না চাওয়ার কিছু নাই, খুব বেশি কমপ্লিকেটেড না। এটা অর্গানিক্যালি স্পন্টেনিয়াসলি আমরা এই কয়েকটা মানুষজন একসাথে এসেছি। কারণ আপনার যারা জুলাই থেকে রাজনীতির মাঠে আছে, বোঝাপড়াটা আছে, যাদের সাথে আসলে টিউনিং হয়েছে। এখানে কি নতুন করে, মানে আপনারা কি পুরনো রাজনৈতিক সহযোদ্ধা সবাই মোটামুটি? না, মোটামুটি ওরকম না। যেমন আমি সত্যি কথা বলতে পারি যে মাহফুজের সাথে তো আমার গত 18 মাসে কোনো মানে যখন আমি আগের সংগঠনে ছিলাম, আমার মানে কয়বার কথা দেখা হয়েছে এটা মনে হয় আমি হাতে গুনতে পারবো। সো আর আমি যেহেতু ওদের থেকে বয়সেও বেশ বড় এবং ওদের পড়ালেখার থেকেও অনেক আলাদা আমার পড়ালেখা, মানে আমি কখনো স্টুডেন্ট পলিটিক্স করি নাই। সো ওদের ফোরামের বা ওদের কোরামের আমি কেউ না। সো যার কারণে আমার কাজ ছাড়া ওদের কারোর সাথে কখনো কথা হয় নাই। আরেকটা হচ্ছে ব্রেইন চাইল্ড আপনি যেটা বলছেন, এখানে আসলে খুব বেশি কমপ্লিকেটেড কিছু কি আছে? আপনিও নিজেও বুঝছেন যে আমাদের এই যে এই জায়গাটা খালি, এই এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেউ একটা ছোট উদাহরণ দেই। যেমন ধরেন এই যে তেলের যে অবস্থা আপনি দেখছেন, তাই না? কি দুর্বিষহ অবস্থা! একেকটা পেট্রোল পাম্পের বাইরে প্রায় 1 কিলো 2 কিলো করে গাড়ির লাইন এবং মানুষের ভোগান্তি এবং তেলের একটা সংকট, মানুষ ঈদে যাওয়ার। আমরা কি নিয়ে ব্যস্ত? ৭ই মার্চের ভাষণ নিয়ে ব্যস্ত। আমরা আদর্শগত এই ধরনের প্যাচালগুলা নিয়ে ব্যস্ত। এবং অনেক মানুষ এই যে এই মানে ৭ই মার্চের ভাষণ নিয়ে কথা বলতে পারছে না। কেন পারছে না? তার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে কথা বললেই বোধহয় আমি আওয়ামী লীগের পক্ষের হয়ে যাব। মানে বোঝেন আপনি কিভাবে তারা ১৭ বছর। সো আমাদের মানে আমার দুঃখর জায়গাটা হচ্ছে এত ভোগান্তি চলছে শহরে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এই বিরক্ত মানুষগুলার নিশ্চয়ই ভাল লাগছে না যে আমরা এগুলা নিয়ে মেতে আছি। মানে দৈনন্দিন জীবনে একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠা শুরু করে বাসায় ঢোকা পর্যন্ত যে ধরনের সমস্যার মধ্যে পড়ে, সব বৃত্তের মানুষ, সেই সমস্যাগুলো থেকে এই সরকার, আমরা অনেক দূরে। মানে আমরা আমাদের ওই আদর্শের এই খেলার মধ্যে, ঝালমুড়ির মধ্যেই আছি, ইসলাম সেকুলার এসবের মধ্যে আছি। সো আমার কাছে এটা খুব ভোগায়। তো আমরা যারা এই বিকল্প রাজনীতিটা করতে চাই বা বাংলাদেশের একটা রাজনৈতিক শক্তি এমনভাবে হতে চাই যেটা সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই পর্যন্ত সব মানুষের কথা বলবে এবং এই আকাঙ্ক্ষাগুলোর রাজনীতি করতে চায়, এই জায়গাটা আসলে খালি। এটার জন্য আমার মনে হয় না খুব কমপ্লিকেটেড ব্রেইন চাইল্ড বা ওরকম কোনো কিছু দরকার। এটা খুব
পরিষ্কার আর কি সবার কাছে। সো যারা যুক্ত হচ্ছে না, না সেটা তো বটেই। মানে আমি জানতে চাচ্ছিলাম যে মানে আপনার সাথে মাহফুজের কি ধরনের আলোচনার আরেকটা মধ্য দিয়ে শুরু হয়েছিল? না, আপনার আমি জানি না আপনি এটা কতটুকু জানেন। একদম শুরুতে জুলাইয়ের পরে যখন সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি হয়, হুম, তখন কিন্তু যারা জুলাইয়ের নন স্টুডেন্ট হুম, ছিল হুম, হুম। বিভিন্ন প্রফেশনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, তাদেরকে যারা এক করেছিল, ওই প্ল্যাটফর্মটা কিন্তু মাহফুজেরই। মানে আই ওয়াজ কল্ড হুম। বাই হেম। সো যে আপু আপনারা আসেন, আপনি ডাক্তার এবং আপনারা জুলাইয়ের এরকম একটা অবদান ছিল, আপনাদের দরকার। So, yes, that was actually arranged, or এটার পিছনে মাহফুজের অনেক অবদান ছিল। তখন যারা ছিল তাদের কাছেই আমি শুনেছি। সো এরপর থেকেই তো, ওখান থেকেই তো পরে রাজনৈতিক দল আসলো। তো ওখান থেকেই আসলে শুরু। তো ওই চলতে, চলতে যখন আমরা বিভিন্ন জায়গায় ব্যর্থ হলাম, হোঁচট খেলাম, বিভিন্ন বাস্তবতার কাছে হেরে গেলাম, তখন মনে হয়েছে আবার না কেন? কারণ যেটা হয় যে এটা পারি নাই, কিন্তু ওই চেষ্টাটা আসলে অব্যাহত রাখা, মানে জারি রাখা আরকি। বাকিটা তো সময় এবং দেশের মানুষ বলে দিতে পারবে। কিন্তু ধরেন পুরনো রাজনৈতিক বন্দোবস্তর কাছে এই যে সারেন্ডার করার কথা বলছেন এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কলেবর যে শক্তি নিয়ে রাজনৈতিক মাঠে বিচরণ করে, সেই জায়গায় এই অল্টারনেটিভস, বিকল্প চিন্তা এইটা কি এক ধরনের আ বড় ধরনের চ্যালেঞ্জ মনে করছেন কিনা আপনারা? হুম, সবচেয়ে কঠিন কাজ। অবশ্যই বড় ধরনের চ্যালেঞ্জ। অবশ্যই। কারণ আমার কাছে মনে হয় না যে পুরনো এস্টাবলিশমেন্ট বা সো কল্ড ডিপ স্টেট তাদের মতের বিরুদ্ধে, তাদের আ সমীকরণের বাইরে কোনো কিছুকে অ্যালাউ করবে। সো করলে তো মানে খুব ভালো। আ কিন্তু চ্যালেঞ্জ অবশ্যই অনেক থাকবে। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আসলে। যেহেতু ভাগ হয়ে গেছে এখন জুলাই, এবং মানুষের কে ম্যানিপুলেট করা, হ্যাঁ? এই যে বয়ান দিয়ে, বিভিন্ন বয়ান দিয়ে যে ম্যানিপুলেট করা। যেমন অলরেডি ধরেন একটা প্রশ্ন কথা যে এখানে এক্স শিবির কয়জন আছে? তা এই যে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ? যে এখন আরেকটা নতুন রাজনৈতিক দল আসবে, সেটা হচ্ছে এক্স শিবিরদের আরেকটা, বা জামাতের এখানে একটা ভিতরে একটা গুপ্ত আছে। এই যে মানুষকে ঢুকিয়ে দেওয়া, এইটা হচ্ছে এক ধরনের একটা চ্যালেঞ্জ। আবার আরেক গোষ্ঠী বলছে এটা আরেকটা বাম দল। হুম, এই যে এক ট্যাগিং করে ফেলা, একটা চরিত্রের মধ্যে ফেলে দেওয়া, এগুলা কিন্তু চ্যালেঞ্জ। এখন আপনি বলতে পারেন এগুলা কেউ, কেউ আবার এটাও বলছে যে এটি একটা ডিপ স্টেটের প্রজেক্ট। I want to meet that deep state. এটা কি জিনিস? খায় না পিন্দে। আমি আসলে দেখা করতে, মানে দেখতে চাই আরকি এদের। যাই হোক, সবসময় কথা নাম শুনি। এনিওয়ে, সো এই যে বিভিন্ন আ একটা ছকের মধ্যে ফেলে দেওয়া, আমার কাছে মনে হয় যে, তো এই ছকটা করে কি? মানুষের কাছে পৌঁছাতে আমাকে মানে আমাদেরকে একটা বড় একটা চ্যালেঞ্জ দেয় যে, আপনারা তো সেই ঘুরে ফিরে এন বা এর কোনো গোষ্ঠীর একটা স্বার্থ হুম। হাসিলে। তো এটার জন্য আমাদের আসলে এটার জন্য আমি মনে করি সবচেয়ে বেশি কষ্ট করতে হবে। আমি যেটা বলি যে নেত্রী হওয়া অনেক সহজ। যে বড়, বড় কথা বললাম, ভাষণ দিলাম। কিন্তু অর্গানাইজেশন গুছানো, অর্গানাইজেশন তৈরি করা, এটা খুব একটা অনেক কঠিন কাজ। আরেকটা কথা, মানে এটা না বললেই না যে আ আপনার চ্যালেঞ্জের কথা যদি আপনি বলেন, সেটা মানুষের আস্থার থেকেও আরেকটা হচ্ছে যে আমাদের যে আসলে অর্থনৈতিক যে বৈষম্য, আমাদের যে কালচারাল যে একটা ভ্যারিয়েশন আছে, আ এই এক্স শিবির, হ্যাঁ? এটা কিন্তু মানুষকে মানে আম খুব, মানে একটা ভয়ের একটা তৈরি করে। যেমন আমাকে অনেকে বলছে যে, "এখানে হয়তো এক্স শিবিরের অনেকে আছে, আপনি কেন গেছেন?" সো আমার আসলে এক্স শিবিরের সমস্যা না। আমার সমস্যা হচ্ছে যারা গোষ্ঠী স্বার্থের রাজনীতিটা করে, ফ্যাসিজমের রাজনীতিটা করে, নারীদেরকে বাদ দেওয়ার রাজনীতিটা করে, মুখে বলে এক কথা, কাজে আরেক কথা, মুনাফিকির রাজনীতিটা করে। আমার প্রবলেমটা কিন্তু ওইখানে। তো এইগুলা আপনি উম কথা বলে, বলে এই ব্যারিয়ারগুলা ভাঙা সমাজের একদম বিভিন্ন স্তরে, এটা অনেক বড় চ্যালেঞ্জ। বিকজ অফ দ্যাট, আপনার মানে একজন মানুষের কালচার একরকম, আমার আরেক রকম। আমি যা বলছি, মানে আ আপনি আলাদা করাটা, হুম। এটা খুব টাফ বলে আমি মনে করি। আমি যখন মানুষের সাথে কথা বলি, মানুষের সাথে মিশি, তখন এই জিনিসটা কিন্তু আমি খুব ফেস করি।
কিন্তু ধরেন আপনাদের এই পরিকল্পনা কিংবা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষের মধ্যে যে পলিটিক্যাল ম্যাচুরিটি থাকার কথা, সেইটা কি আছে? কিংবা এই যে কথা বলে, বলে চেঞ্জ ধরেন নেপালে জেনজি যে জেনারেশনটা গণঅভ্যুত্থান করলো, হুম, হুম, তাদের সমর্থিত যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি হুম, আরএসপি, হুম, তারা সরকার গঠন করতে হুম, হুম, যাচ্ছে। হুম, শ্রীলঙ্কাতে যারা গণঅভ্যুত্থান করলো সেই তাদের সমর্থিত রাজনৈতিক দলটি এর আগের নির্বাচনে ৩-৪% ভোট পেয়েছে। ভোট পেয়েছিল, সেইটা 40% হুম, হুম, ক্রস করেছিল। ফলে তাদের জনগণের যে পলিটিক্যাল ম্যাচুরিটি আমরা দেখলাম হুম। কিংবা ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরা যা বলল, সেই তুলনায় বাংলাদেশের জনগণের পলিটিক্যাল ম্যাচুরিটি কি একটু ভিন্নধর্মী? এই কারণেই কি না, আহ, মানে নেপাল শ্রীলঙ্কা পারলো, আমরা পারলাম না? না। নেপাল শ্রীলঙ্কা পারলো, আমরা পারলাম না। এদিকের জন্য, জনগণের জন্য না, রাজনীতিবিদদের জন্য। যারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যে শক্তিটা বের হয়েছে তাদের ব্যর্থতার জন্য। না, কিন্তু রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে হলে সাধারণ মানুষকে সাথে করে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সেই পলিটিক্যাল ম্যাচুরিটি কিংবা সেই পলিটিক্যাল অবশ্যই কনসাসনেস বাংলাদেশের দরকার না? মানুষের মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, অনেক আছে। এবং আমরা তাদেরকে ব্যর্থ প্রমাণ, মানে উই ফেল দ্যাম অ্যাকচুয়ালি। মানে এটা তারা খুঁজেছে একটা ব্যালট বক্স, কোনটাতে ভোট দিবে। আমরা পারি নাই ওই ব্যালট বক্সটা তাদেরকে অফার করতে। আমরা সেই পুরনো ২টা ব্যালট বক্স তাদের সামনে রেখেছি। নির্বাচন তো হলো ১২ই 12 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারিও মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করেছে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেছে কাকে ভোট দিবে। মানে যখন অফিস বন্ধ রাতের বেলা পরের দিন ভোট দিতে যাবে, আচ্ছা ঠিক আছে আমার আসনে এই প্রার্থী, আমি কাকে দিব? যে আপনারা তো আছেন, অনেক আপনারা বলেন, অ্যাটলিস্ট বলে দেন এখন কাকে ভোট দেব। সো এটা আমাদের ব্যর্থতা। আমরা ম্যাচিউর জনগণ, পলিটিক্যালি ম্যাচিউর জনগণের সামনে ব্যালট বক্স অফার করতে পারি নাই, যেটাতে প্রথম দফা 1% হবে, পরের দফা অ্যাটলিস্ট 3% হবে, কিন্তু এক সময় গিয়ে যেটা আমি যখন শুরুতে বলছিলাম অল্টারনেটিভস নিয়ে, যে ১ বছর, ৫ বছর, ১০ বছর আমরা কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এই পথ ছাড়ছি না, এই পথে নেমেছি। সো ওরা, জনগণ খুঁজছে ব্যালট বক্সটা, ওই আপনাকে সংসদে পাঠানোর জন্য তারা মরিয়া হয়ে আছে, যে কাকে, যে ভালো কাজ করবে, মুখের কথা আর কাজে যার মিল থাকবে, যে নিজের গোষ্ঠীর থেকেও বেশি দেশের মানুষের জন্য রাজনীতিটা করবে। সো খুবই পলিটিক্যালি ম্যাচিউর, ইভেন রাজনীতিবিদদের থেকে বেশি ম্যাচিউর, মোর ম্যাচিউর। আমরা এটা ব্যর্থ হয়েছি। নেপাল আর শ্রীলঙ্কায় যেটা হয় নাই, নেপাল আর শ্রীলঙ্কায় যেটা ম্যাচ করে গেছে, জনগণ ভোটার এবং যাদেরকে ভোট দিবে তাদের মধ্যে ম্যাচ করে গেছে, আমরা ম্যাচ করতে পারি নাই। আমরা ওই পুরনোদের দিকে চলে গেছি, মানে পুরনোদের কাছে আত্মসমর্পণ করেছি। সো এটা আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে এটা মোর আমাদের ব্যর্থতা। এই জন্যই কি আপনারা আপনাদের যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে আরেকটা লাইন আমি দেখছিলাম যে ছাত্র নাগরিকদের পুনরুদ্ধার, ছাত্র জনতার হিত স্বপ্ন পুনরুদ্ধার, এবং আরেকটি জায়গায় আপনারা লিখছিলেন যে ছাত্র নাগরিকদের পুনরুজ্জীবিত করা। মানে এই ছাত্র নেতৃত্ব কিংবা তরুণ প্রজন্ম, তারাই কি সারেন্ডার করলো না? একটা অংশ, একটা অংশ সারেন্ডার করেছে, সবাই না। এবং সেটা কি গুরুত্বপূর্ণ অংশ বলেই তো সামগ্রিক অর্থে সারেন্ডারের কথাই বলছে। এখানে কোনো একক কোনো গুরুত্বপূর্ণ নাই। আমি আপনাকে একটা কথা বলি, আমরা গুরুত্বপূর্ণ কিসের বেসিসে বা অলিগার্ক হুম। ছাত্রনেতা আমরা কেন মনে করি? এটা কারা বানিয়েছে? মানুষ বানিয়েছে, জনগণ বানিয়েছে। রাইট? আপনার ওই আমরা সবার কাছে শুনি জাসদের যে ছাত্রনেতারা ছিল খুব প্রতাপশালী, প্রভাবশালী। হুম। কারা বানিয়েছিল? জনগণ। তারপর কেন হারিয়ে গেল? জনগণ হারিয়েছে। জনসমর্থন না থাকলে কেউ কাল্ট হতে পারবে না, কেউ আপনার ওই গুরুত্বপূর্ণ হতে পারবে না। আমি আপনাকে এই সোশ্যাল মিডিয়ার একটা কথা বলি, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতারা গাড়ি থেকে নামছে, হাঁটছে, খাচ্ছে, কথা বলছে, প্রচুর রিলস, মানে একবার দেখলেন তো আপনার এটা দেখতেই থাকবে, চলতেই থাকবে। অ্যালগরিদমিক। একদম, এগুলো অল পেইড। এটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বের এই পেইড পিআর চলে। সো ওকে আপনি যখন রেগুলার আপনাকে দেখানো হবে, আপনাকে ফিট করানো হবে, তখন আপনার মনে হবে যে ও মাই গড, তার হাঁটা, সে চেয়ার থেকে হেঁটে ওদিকে যাচ্ছে, এটার ভিউ ২ মিলিয়ন, সে তো খুব গুরুত্বপূর্ণ। সো এগুলো করে মানুষকে গুরুত্বপূর্ণ বানানো হয়, কিন্তু ওইটার স্থায়িত্ব বেশি দিন টেকে না। এই কারণে, কারণ আপনি জনসমর্থন না থাকলে কতক্ষণ একজনকে পুশ করে রাখবেন? তখন হয় কি, পিআর শিফট করে, যে যার দিকে জনসমর্থন আছে অটোমেটিকলি পিআর ওদিকে মুভ করে, ইভেন ডিপ স্টেট ওদিকে মুভ করে।
হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে একটা ইভেন আমি এটা বলতে আমার কোনো আপত্তি নাই। আপনার জারার কথা, তাসনিম জারার কথা খুব মনে আছে। উনি ওনার প্রচুর রিলস এবং ভিডিও যেখানে যেত সেখানে আমি দেখতাম সে খুব মানে একটু বিরক্তও হতো ওদের উপর। আপনি কি এখন তাকে খুব সোশ্যাল মিডিয়াতে দেখেন? খুব দেখা যায়। আমি অন্তত তার রিলসগুলো দেখি না। হ্যাঁ? তার মানে কি একটা গোষ্ঠী কিন্তু এই ক্যাম্পেইনটা চালায় এবং আমি দ্ব্যর্থ কণ্ঠে বলতে পারি যে জামাত শিবিরের কিন্তু এই ক্যাম্পেইনটা খুব স্ট্রং। হিউজ ইনভেস্টমেন্ট ইন মেকিং পিপল ইম্পোর্টেন্ট। যে এই মানুষটা গুরুত্বপূর্ণ দেশের জন্য। এটা বানানোর যে ইনগ্রেডিয়েন্টগুলা অনলাইনে সাপ্লাই হয় সেটা ওই গোষ্ঠী থেকে বেশি সাপ্লাই হয়। সো আমি এগুলাতে কোনোগুলো আমি ক্রিটিসাইজ করছি এজন্য যে এটার স্থায়িত্বটা বোঝানোর জন্য। যে আপনি যখন ফোর্সফুলি কাউকে গুরুত্বপূর্ণ বানাবেন সেটা ধরে রাখাটা টাফ। কিন্তু কেউ যখন জনসমর্থন নিয়ে স্পন্টেনিয়াসলি অর্গানিক্যালি গুরুত্বপূর্ণ হয় তখন কিন্তু তাকে সরানোটা অনেক টাফ। এবং এই জুলাইয়ের পরে এখন যুগ পাল্টাইছে। এখন হচ্ছে আপনি কিভাবে কাকে গুরুত্বপূর্ণ, সে জুলাইয়ে গুরুত্বপূর্ণ ছিল, একটা অংশ গুরুত্বপূর্ণ ছিল, তারা সরকার গঠন করে ফেলল, তারা সংসদে চলে গেল। কিন্তু তারা কিভাবে সংসদে গেল, তারা কি রাজনীতি করে গেল, তারা এখন কি রাজনীতি করছে, সেটা মানুষ বেশি দেখবে। এই আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু আমাদের ওখানে। আমাদের বলতে আপনারা যারা বলছেন অচেনা যে মানুষগুলো এক হচ্ছে। সো রাষ্ট্র কিন্তু নিজের প্রয়োজনে এখন তার ওই অচেনা মুখকে খুঁজে নিবে এবং সেটাকে চেনা মুখ করবে। তার মানে অল্টারনেটিভস কি এই ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দল কিংবা এই সিভিল ওয়ার্ক থেকে ভোটের রাজনীতিতে ক্রমান্বয়ে আসবে সেই পরিকল্পনা আছে? অবশ্যই, ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের যে এখন রাজনৈতিক সংস্কৃতি আছে বা যেভাবে রাজনীতি পরিচালিত হয়, আ আ সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি এটা ওভারনাইট হুম। বদলাতে পারবেন না। আমরা কোনো সফট প্রেশার গ্রুপ, সফট কথা বলা এরকম কোনো রাজনীতি আমরা আসলে করার জন্য মানে এত সহজ কোনো কিছু পথ সামনে চলার জন্য আসলে এই সিদ্ধান্ত নেইনি। বাংলাদেশে যেরকম রাজনীতি হয়, ভোটের রাজনীতি, আপনার আসনের রাজনীতি, ক্ষমতার রাজনীতি, সেটাকে বাংলাদেশের মানুষের উপকারে আসার যে রাজনীতিতে কনভার্ট করে ওই একই রাজনীতিটা আমরা করতে চাই। একই জিনিস আমরা করতে চাই। বিকল্প বা অল্টারনেটিভস এই ক্ষেত্রে যেটা এই পুরনো দলগুলো করে নাই সেটা করে দেখানো। ধরেন আপনার পুরনো দলগুলো বলছে যে আমরা নারীদেরকে না আগাতে পারলে দেশ আগাবে না। আর আমরা বলছি একই কথা বলছি, কিন্তু আমরা সাথে এতজন না, এটা করে দেখাচ্ছি। এবং ওই ভোট বলেন, আপনার ক্ষমতার যে কম্পিটিশন বলেন, সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা এইভাবে অংশগ্রহণ করব, আপনারা হয়তো আপনাদের পারিবারিক ঐতিহ্য, আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের ডিপ স্টেটের সাথে আপনাদের কানেকশন, অনেক কিছু নিয়ে আপনারা আসবেন। আর আমরা শুধু আমাদের কথা এবং কাজের মিল রেখে জনসমর্থন নিয়ে আসবো। কিন্তু আমরা ওখানেই যাব। মেইন স্ট্রিম পলিটিক্স ইজ আওয়ার টার্গেট। আমরা ওখানেই যাব। এবং এটা না করলে আসলে ওই বলে না যে ভবিষ্যৎ একদিন হবে, ওই একদিনটা এখন চলছে আসলে। মানে ভবিষ্যৎটা এসে গেছে। সো উই আর লিভিং অন দোজ ডেজ, যে এখন কাজ করতে হবে এবং মূলধারার রাজনীতিতে আপনাকে ইম্প্যাক্ট ফেলতে হবে। আর ওই নীতি নির্ধারককে আপনি প্রশ্ন করবেন, সমালোচনা করবেন, সংসদে যে আছে তাকে আপনি প্রশ্ন করবেন, যে সরকার চালাচ্ছে তাকে প্রশ্ন করবেন। প্রশ্ন করে করে তো আমার দিন যাবে না, আমাকে ওখানে যেতে হবে এবং ওখানে যাওয়ার জন্য যে শুদ্ধ পথটা আছে সেটা আমাকে রাজনীতি করে আগায় নিতে হবে। এবং আপনি জানেন যে পেশি শক্তি এবং টাকার সাথে এলাকাগুলোতে কিন্তু অনেক বড় বাধার সম্মুখীন হব এবং এখন তো আরও বেশি। একটা ধরেন আওয়ামী লীগ আছে, তাদের একটা জামাত শিবির আছে, বিএনপি আছে, মানে অনেকগুলো পক্ষ কিন্তু একটা এলাকায় আপনি যদি ধরেন। সো এলাকা ভেদেও কিন্তু এটা ডিফার করে। সো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হই। অলরেডি আমাদের এই 17 জনের নাম আসার পরে স্থানীয়ভাবেও কিন্তু একটা রিপারকেশন আছে এবং তো যখন আরও কাজ করা শুরু করবে, সংগঠন গুছানো শুরু করবে, তখন তো আরও বেশি হবে। কিন্তু আমরা এই কঠিন পথটা পার দিতে চাই, বাট কাউকে কোনো ক্ষতি না করে। হ্যাঁ, যে তোমাকে দেখে নেওয়ার জন্য আমি রাজনীতি করতে আসি নাই। কিন্তু আপনার ক্ষতি করার যদি কেউ চেষ্টা করে, আহ মানে আপনার মানে অল্টারনেটিভস। সেটা তো আমার মনে হয়
এখন অনেক কঠিন হবে। এখন আসলে মানুষের মুক্ত বন্ধ নাই। আপনার গায়ে আঁচড় দিলে ১০টা মানুষ কথা বলবে কিন্তু এখন। বিনা কারণে, বিনা কারণে। আপনি দেখেন এই যে আম আপনি যখন ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে আপনি এত উঠে পড়ে লেগেছেন। যে ছাত্র উপদেষ্টার উপর বিরক্ত, সেও কিন্তু বলছে যে, "তুমি রাঘব বোয়াল দুর্নীতিবাজকে কিছু করতে পারো না? তুমি এই ছেলেগুলার দুর্নীতি নিয়ে।" আমি বুঝাতে পেরেছি হুম, হুম, আপনাকে মানুষের থট সাইকোলজিক্যাল থটটা। ইয়াটা। সো আপনি অল্টারনেটিভস একটা ছোট রাজনৈতিক দল, মাত্র ১৭ জন একটা কমিটি নিয়ে শুরু হয়েছে। আপনি যদি তাকে বাধা দেন, তার গণতান্ত্রিক কাজে তাকে বাধা দেন, তার রাজনৈতিক কাজে অযাচিতভাবে হুম। বাধা দেন, তার মানে কি? এবং এটা বাধা দেওয়া মানে হচ্ছে আপনি জনসমর্থন বাড়ানো আমার। সো এটা এখন আমার মনে হয় না সহজ হবে, টাফ হবে। সো তারপরেও চ্যালেঞ্জ থাকবে, সেটা হয়তো অন্যভাবে আরকি। অন্যভাবে হয়তো চ্যালেঞ্জ। তবে আম আমি মনে করি না যে আপনি ধরেন ৫ বছর আপনি একটা এলাকায় কাজ করলেন। ৫ বছর পর ইলেকশন হলো। মানুষ কাকে, আপনি যদি আপনার এলাকায় কাজ করতে পারেন, আপনার কনসিস্টেন্সি ধারাবাহিকতা যদি থাকে, তাহলে মানুষ কেন বেছে নিবে না? আমাদের আসলেই তো কোনো অল্টারনেটিভ নাই সামনে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে খুব কম্পিটিটিভ বাজারে আমরা নামি নাই। আমি এটা বলতে চাচ্ছি। মানে এতটাই দৈন্য অবস্থা বাংলাদেশের রাজনীতির যে খুব কম্পিটিটিভ কিন্তু নাই। খালি মাঠি। কিন্তু আমরা শুধু ওই একা পথ চলতে ভয় পাচ্ছি দেখে আ বারবার ভিড়ে মিশে যাচ্ছি। আপনারা ফুল ফ্লেজের মাঠে নামবেন কবে? মানে মানুষ এখনো অল্টারনেটিভস এর পরিকল্পনা সম্পর্কে খুব একটা জানে না। আপনারা কবে জানান দেয়া শুরু করবেন কিংবা আমরা কাজ করে তারপরে শুরু করব। যেমন আমি নিজেও উম আ এখন তো ঈদের একটা হুম, ছুটি যাবে। কিন্তু আমি যেটা বলছিলাম এই ১৭ জনের মধ্যে কিন্তু ঢাকা সেন্ট্রিক না। হুম, হুম, কেউ রাজশাহীতে, কেউ চট্টগ্রামে, কেউ সিলেটে। সো জোন ওয়াইজ মানে আমরা ওভাবে মানে পেরিফেরি টু সেন্টার হুম, আসতে হুম। চাই। সো তারা তাদের নিজেদের মতো করে সংগঠন গুছাবে। আমরা আস্তে, আস্তে হয়তো জেলা, বিভাগ এভাবে, তারপর উপজেলা এভাবে থানা পর্যায়ে হয়তো বিস্তৃতি করব। এবং যদি সবকিছু ঠিক থাকে এবং জনসমর্থন ওরকমভাবে আমরা করতে পারি, আ যেটা টার্গেট যে কাজে আগানো, মুখে না বলে। আ মানে একদম হাতে কলমে কাজগুলা করে প্রত্যেকটা বার মানুষের সামনে হাজির হওয়া যে আমরা এতটুকু কাজ করেছি বা এটুকু করেছি। মানে রাদার দ্যান কাজ করে তারপর বলা, বলে তারপর না করা। অন্তত এটা আমি বলতে পারি। আর আমরা খুব ছোটখাটো মাহফুজ একটা কথা বলে যে ট্রাকের পিছনে যেরকম লেখা থাকে না? মানে জাস্ট এটা একটা মেটাফর যে আমি ছোট। আমাকে হ্যাঁ, মারবেন না। হ্যাঁ। সো ওরকম একটা জায়গা থেকে আমরা পথ চলা শুরু করছি বা শুরু ওইটা করে ট্রাকের ফেলেছি। পেছনে লেখা থাকে না। ট্রাকের আঘাত থেকে বাঁচার জন্য সিএনজির পেছনে লেখা থাকে। সো সো হচ্ছে ওরকম আরকি একটা মেটাফর। সো আমরা আসলে ওভাবে ওখান থেকে একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে চাই এবং কাজ করে তারপর হয়তো আপনাদের সামনে বলতে চাই যে এতটুকু, এতটুকু কাজ করেছে। আর আম মিডিয়া বা পিআর এগুলো আমাদের নাই। আমাদের আমার কাছে মনে হয় না যে এই এই নির্ভর রাজনীতি করে আসলে হুম। মানুষের মন পর্যন্ত পৌঁছানো যাবে। এগুলো মানুষ পছন্দ করে না। মানে করে ফ্যানরা পছন্দ করে। কিন্তু ভোটাররা পছন্দ করে বলে আমার মনে হয় না। পছন্দ বলতে এপ্রিশিয়েট আরকি। হ্যাঁ, জনগণের চেয়ে বড় পিআর নিশ্চয়ই কিছু নাই। হ্যাঁ, তাজনুম আপনাকে অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই অল্টারনেটিভস এর সামনের দিনের পথ চলা দেখব। আরো ধন্যবাদ, বিস্তারিত জানতে পারবো। আপনাকে আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলাম তাজনুবা জাবিনের সাথে যারা নতুন করে শুরু করলেন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস। আমরা নিশ্চয়ই দেখব সামনের দিনে কিভাবে এগিয়ে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পডকাস্ট কথা চলুক দেখার জন্য।